এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমার এই চ্যানেলে কিন্তু মূলত আমি যে টিচিং এক্সামগুলো আছে, যেমন প্রাইমারি, আপার প্রাইমারি, সিটেট, এই সব এক্সামের জন্য পেডাগোগি ক্লাস, সায়েন্স ক্লাস, ম্যাথ ক্লাস এবং সাবজেক্ট ওয়াইজ যে পেডাগোগিগুলো আছে সেগুলোর ক্লাস কিন্তু এখানে আমি প্রতিনিয়ত করাই। সায়েন্সের ক্লাস এক ম্যাডাম এখানে করান, ঠিক আছে। তো যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনের জন্য এই প্ল্যাটফর্মটা বেস্ট প্ল্যাটফর্ম। তো কিন্তু যেহেতু এখন প্রাইমারি ইন্টারভিউটা চলছে, সেই জন্য সবার রিকোয়েস্টে এখন আমি প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য কিছু ভিডিও তোমাদেরকে দিচ্ছি। মানে এই টাইপের যে কোশ্চেনগুলো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হচ্ছে বারবার, বা যে টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে বোর্ডে, আর সেগুলো কিভাবে অ্যান্সার করা হবে তা নিয়ে আমি কিছু ভিডিও নিয়ে আসছি। কারণ কয়েকটা ফেজ কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে আর কিছু ফেজ এখনও বাকি আছে। তো যারা প্রাইমারির জন্য ইন্টারভিউ দিচ্ছ বা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুব উপকারী, ঠিক আছে। আর তোমরা এই ভিডিওগুলো দেখে কিন্তু খুব পজিটিভ রেসপন্স করছো, অনেকে বলছো যে এই ভিডিওগুলোর থেকে কিছু কিছু কোশ্চেন তোমাদের বোর্ডে ধরেছে, বা তোমাদের চেনা পরিচিত কাউকে এই ভিডিওগুলোতে আমি যে কোশ্চেনগুলো প্রোভাইড করেছি তার মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন করেছে। তো তোমরা দেখো। আর আমি দেখো অঙ্কের ওপরে কিন্তু একটা সেট দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, সেই সেটটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব। এবার আমি আরও এই দুদিনের মধ্যে মোটামুটি খোঁজখবর নিয়ে দেখলাম যে ম্যাথে প্রায় কিছু কোশ্চেন মানে প্রত্যেক ক্যান্ডিডেটকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। সেই কোশ্চেনগুলো আমি এখানে বলছি। আরও কিছু এক্সট্রা কোশ্চেন যেটা আগের সেটে ছিল না, সেরকম কিছু কোশ্চেন যেগুলো কনসেপচুয়াল বেসড কোশ্চেন, সেগুলো কিন্তু আমি যেগুলো খবর পেয়েছি যে অনেককে ধরা হয়েছে সেগুলো নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখো কিভাবে সেই কোশ্চেনগুলো করা হচ্ছে বা কিভাবে তার অ্যান্সারগুলো দিতে হবে। তো ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে কিন্তু বোর্ডে কিভাবে এই কোশ্চেনগুলো যদি করা হয় কিভাবে তার অ্যান্সারটা তোমরা দেবে সেটা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, কারণ যারা এখানে প্রাইমারির জন্য ইন্টারভিউ দিচ্ছ পেয়ে যাবে, তো তাদের টার্গেট থাকবে এরপরে আপার প্রাইমারি, ঠিক আছে, বা সেন্ট্রালে কোনো এক্সাম, তো তারাও সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এখানে কিন্তু সুন্দরভাবে ক্লাসগুলো করানো হয়, তোমাদের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা বেস্ট হবে। তো চলো শুরু করা যাক। দেখবে আমি আগের যে ক্লাসটা করিয়েছিলাম ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে, তার মধ্যে আমি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কাকে বলে সেটা বুঝিয়ে দিয়েছি খুব সুন্দর করে। কীভাবে তার অ্যান্সারটা দেবে সেটাও আমি বুঝিয়ে দিয়েছি। এই কোশ্চেনটাও ওখানে আছে, এই কোশ্চেনটা বারবার করছে। মানে যে টেবিলে কোনো ম্যাথের টিচার থাকছেন, তো সেই ম্যাথের টিচার কী করছে, বারবার এই কনসেপচুয়াল বেস কোশ্চেনগুলো করছে, যেগুলো আমি এখানে মোটামুটি তোমাদেরকে আবার দুটো রিপিট করে দিয়েছি। একটা বলেছে কি কোশ্চেন, কি একমাত্র মৌলিক জোড় সংখ্যা কোনটি, ঠিক আছে। এবার একমাত্র মৌলিক জোড় সংখ্যা কিন্তু 2, অনেকে জানে অনেকে জানে না। এবার যেই অ্যান্সার যে জানে না তার ক্ষেত্রে ব্যাপারটা এখানে থেমে গেল, কিন্তু যে ক্যান্ডিডেট অ্যান্সারটা দিতে পারছে যে হ্যাঁ একমাত্র মৌলিক সংখ্যা জোড় সংখ্যা 2, তাহলে একমাত্র মৌলিক জোড় সংখ্যা 2 কেন একে আমরা 2টাকে কেন আমরা মৌলিক সংখ্যা বলছি? 2 তো জোড় সবাই জানে, জোড় সংখ্যা কাকে বলি সেটাও দেখবে আগের ভিডিওতে বলে দিয়েছি আমি। একই জিনিস বারবার সব জায়গায় রিপিট করে টাইমটাকে এক্সটেন্ড করে কোনো লাভ নেই। তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, জোড় সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেখানে বলে দিয়েছি। এবার কথা হচ্ছে 2টাকে কেন আমরা মৌলিক সংখ্যা বলবো। এবার এটা জানার জন্য কিন্তু তোমাদের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ডেফিনেশনটা জানতে হবে। সেটা দেখবে আমি ওই ভিডিওতে বলে দিয়েছি, তবু এখানে অ্যান্সারটা কী হবে সেটা আমি বলে দিচ্ছি। আমরা এখানে যদি বলা হয় যে হ্যাঁ 2কে কেন আমরা মৌলিক সংখ্যা বলবো, তাহলে তার অ্যান্সারটা কী হবে, যে কি 2কে আমরা কিভাবে লিখতে পারি, 2 গুণ 1, তাই তো। তাহলে বলতে হবে স্যার 2-এর একমাত্র গুণনীয়ক কি, 2টি, 2, 1 এবং 2 নিচে।
যেহেতু মৌলিক সংখ্যার সর্বাধিক বা সর্বনিম্ন দুটোই গুণনীয়ক থাকতে পারে, ঠিক আছে, তাহলে সেই সেই মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমরা 2কে মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল, 2 এটার অ্যান্সার এই হবে। তার আগে তোমাদের জেনে নিতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলবে। ঠিক আছে, মৌলিক সংখ্যা সর্বাধিক কটা গুণনীয়ক থাকতে পারে, যৌগিক সংখ্যার সর্বাধিক কটা গুণনীয়ক থাকতে পারে, এগুলো জানতে গেলে আগের ভিডিওটা দেখতে হবে। তো সেগুলো বলে লেন্দি করে কোনো লাভ নেই, কারণ আমি ওর লিঙ্কটা এখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, সব থেকে আরও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেককে জিজ্ঞাসা করা হয়েছে যে বাচ্চাকে জিরোয়ের ধারণা কিভাবে দেবে বা জিরো কীভাবে বোঝাবে। এটা দেখবে একবার বলে দিয়েছি, আগের সেটে ছিল, তবু আমি এটা দিয়েছি কারণ তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই কোশ্চেনটা গুরুত্ব কতটা, সেই জন্য। তো কী করে বোঝাবে যে স্যার আমি একটা বাক্সে 5টা বা 10টা বা 6টা যে কোনো চকলেট আমি রেখে দিয়ে বাচ্চাকে বললাম তুমি গোনো এর মধ্যে কটা চকলেট আছে। তো শিক্ষার্থী গুণে বলবে হ্যাঁ স্যার এর মধ্যে কিছু চকলেট আছে, 6টা বা চকলেট আছে। তো পরে আমি এই 6টা চকলেটকে সরিয়ে নিয়ে বাক্সে আর কিছু রাখবো না। তো তারপরে আমি বাচ্চাকে বলবো দেখো বাক্সে কটা চকলেট আছে। তো বাচ্চা কি বলবে, স্যার বাক্সে কিছু নেই, বাক্স ফাঁকা, বাক্সে কোনো চকলেট নেই। তো তখন আমি তাকে বলবো দেখো এই যে বাক্সে কিছু নেই বা কিছু না থাকা, এই জিনিসটাকে বলা হয় শূন্য। তার মানে শূন্য মানে কি, কিছু না থাকা। ঠিক আছে, এইভাবে আমি জিরোয়ের ধারণা দেবো। তো তোমরা যদি এইভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো সেটা কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, এবার সবাইকে কিন্তু সরাসরি ডেমো দিতে বলছে না। ঠিক আছে, গেলেই বলছে না যে হ্যাঁ তুমি একটা টপিকের ওপরে, যে কোনো টপিকের ওপরে একটা ডেমো দিয়ে দাও। এই কোশ্চেন করার মাধ্যমে তার থেকে ডেমো দিচ্ছেন। তাই কোশ্চেন করতে করতে বলছে হ্যাঁ তুমি বাচ্চাকে কীভাবে জিরোটা ধারণা দেবে সেটা বোর্ডে গিয়ে বোঝাও। তো এটাই কিন্তু তোমার ডেমো হয়ে যাচ্ছে। তো সেটাকে এইভাবে ছবি এঁকে তুমি যেমন হয়ে ক্লাস নাও, ডেমো প্রিপেয়ার করে গেছো সেইভাবে বুঝিয়ে দাও, এইভাবে গুছিয়ে। ঠিক আছে, তাহলে সেটা একটা ডেমো হয়ে যাবে, স্যার বুঝে যাবে যে হ্যাঁ তোমার বোঝানোর ক্ষমতা কতটা বা রিপ্রেজেন্ট করার ক্ষমতা কতটা। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা একই রকম হয়ে গেল, কিন্তু এইভাবে ধরা হচ্ছে 2 মৌলিক না যৌগিক। এই 1 নম্বর দাগের কোশ্চেন আর 3 নম্বর দাগের কোশ্চেনটা কিন্তু সেম, 2 মৌলিক না যৌগিক। তাহলে অবশ্যই মৌলিক হবে, কেন হবে তার অ্যান্সারটা তো আমি বলেই দিয়েছি। ঠিক আছে, নেক্সট, গুণনীয়ক আর গুণিতকের পার্থক্য। এটাও কিন্তু জিজ্ঞাসা করছে, অনেককে জিজ্ঞাসা করেছে, মানে মেনলি অনেককে জিজ্ঞাসা করেছে গুণনীয়ক কী। ঠিক আছে, এবার অনেককে জিজ্ঞাসা করেছে মৌলিক সংখ্যার কটা গুণনীয়ক থাকতে পারে। তাহলে মৌলিক সংখ্যার কিন্তু দুটোই গুণনীয়ক থাকবে, সে আর নিচে। যেমন 3-এর গুণনীয়ক কি, 3 আর 1। 5-এর গুণনীয়ক কি, 5 আর 1। তাহলে মৌলিক সংখ্যার কিন্তু সর্বদা দুটো গুণনীয়ক থাকবে, এটা মনে রাখবে। ঠিক আছে, আর অনেককে জিজ্ঞাসা করছে যৌগিক সংখ্যার সর্বাধিক কতগুলো গুণনীয়ক থাকতে পারে। তা যৌগিক সংখ্যার সর্বাধিক কতগুলো গুণনীয়ক থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করবে সংখ্যাটার উপরে, সেটা বলা যায় না। ঠিক আছে, কিন্তু সর্বনিম্ন কটা গুণনীয়ক থাকবে, সর্বনিম্ন কিন্তু ওর 3টে গুণনীয়ক থাকবে, কারণ 2-এর বেশি হতে হবে, 2টো চলে আসলে মৌলিক হয়ে যাবে। তাহলে সর্বনিম্ন যৌগিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু গুণনীয়ক সর্বনিম্ন 3টে হতে হবে, সর্বনিম্ন বলতে পারি। যদি স্যার তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য এই কোশ্চেনটা করে থাকে যে বলো তো যৌগিক সংখ্যা, প্রথমে দেখা যাচ্ছে কোশ্চেন করলো মৌলিক সংখ্যার সর্বাধিক কতগুলো গুণনীয়ক থাকতে পারে, তাহলে তুমি সরাসরি সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দেবে স্যার মৌলিক সংখ্যার কিন্তু সর্বাধিক বা সর্বনিম্ন 2টো গুণনীয়ক থাকতে পারে। ঠিক আছে, মিটে গেল। এবার বুদ্ধি করে তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য কোশ্চেন করতে পারে, তাহলে যৌগিক সংখ্যা সর্বাধিক কতগুলো গুণনীয়ক থাকবে। তাহলে তুমি বলবে যে স্যার যৌগিক সংখ্যার কতগুলো গুণনীয়ক থাকবে সর্বাধিক সেটা বলা যায় না, সেটা ডিপেন্ড করবে যে সংখ্যাটা দেবে তার উপরে। ঠিক আছে, তাহলে কিন্তু এক্স্যাক্ট হবে, কারণ তুমি 6-এর গুণনীয়ক কী কী হতে পারে, 2, 3, 6, 1 এগুলো। কিন্তু যখন 9-এ যাবে তখন কিন্তু তার গুণনীয়কগুলো আরও বেশি হয়ে যাবে। ঠিক আছে, বা 18-এর ক্ষেত্রে। তো সেটা ডিপেন্ড করবে সংখ্যার উপরে, এই অ্যান্সারটা কিন্তু এভাবেই দেবে। ঠিক আছে, তাহলে এবার চলে আসছে গুণনীয়ক বা গুণনীয়কের পার্থক্য, এটাও ধরতে পারে। তাহলে এর ক্ষেত্রে কি হবে,
গুণনীয়ক বা গুণিতক কী জিনিস সেটা কিন্তু আমি আগের ভিডিওটাতে ডিসকাস করে দিয়েছি, তো সেটা নিয়ে এখানে আমি আর ডিসকাস করছি না। এটা যে করা হচ্ছে বারবার সেটাই আমি এখানে তোমাদেরকে বলে দিলাম যাতে তোমরা বেশি এটার প্রতি কেয়ারফুল হও। তো ওই ভিডিওটা দেখে নেবে, ওখানে পেয়ে যাবে গুণনীয়ক আর গুণিতক কী জিনিস, এদের মধ্যে কী পার্থক্য হতে পারে, ঠিক আছে? কারণ এখানে বললে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, আমার আর কোনো সমস্যা নাই, তোমাদেরই বিরক্ত লাগবে, ঠিক আছে? নেক্সট ওই লিঙ্কটা দেখে নেবে ভালো করে, ওখানে অনেক প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে নেবে। এবার কি কোশ্চেন বলছে লাস্ট নেক্সট কোশ্চেনটা, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা এটা কিন্তু আমার আগের ছেটে ছিল না, এটা আমি রিসেন্ট শুনলাম যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করা হয়েছে। খুব ভালো কোশ্চেন এটা, কারণ দেখো তোমরা প্রাইমারি লেভেলের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো বেসিক যে ম্যাথের জিনিসপত্রগুলো সেগুলোই ধরবে, যেগুলো তোমাদেরকে চাকরি পাওয়ার পরে বাচ্চাদেরকে গিয়ে শেখাতে হবে। এর থেকেই কিন্তু এই এমন কিছু কোশ্চেন করবে, তার থেকেই স্যারের একটা ধারণা তৈরি হয়ে যাবে তোমার বেসটা কতটা বা তোমার কনসেপ্টটা কতটা ভালো, ঠিক আছে? এবার বলছে কোনো সংখ্যা কি নিজের গুণিতক হতে পারে? গুণিতক মানে কি, ধরো কোনো একটা সংখ্যা আমি এক্স নিচ্ছি, এই এক্সকে 1 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে যেই সংখ্যাগুলো পাবো সেটাই হচ্ছে এক্সের গুণিতক। ধরো 1 দিয়ে গুণ করলে কত পাবো? এক্স পাবো। 2 দিয়ে গুণ করলে 2x পাবো। 3 দিয়ে গুণ করলে 3x পাবো। 4 দিয়ে গুণ করলে 4x পাবো। তাহলে এই এক্স, 2x, 3x, 4x এগুলো কিন্তু সব এক্সের গুণিতক। যদি একটা সংখ্যা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি, ধরো বললো 6-এর গুণিতক কী, তাহলে 6কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 6। 2 দিয়ে গুণ করলে কত হয়? 12। 3 দিয়ে গুণ করলে 18। 4 দিয়ে গুণ করলে 24। এভাবে চলতেই থাকে। তাহলে 6-এর গুণিতক কিন্তু এগুলো সব 6, 12, 18, 24 এগুলো সব। তাহলে দেখো 6-এর গুণিতক কী? 6ও হচ্ছে। তাহলে কোনো সংখ্যা কিন্তু নিজের সবসময় গুণিতক হবে, নিজেই নিজের গুণিতক হবে, ঠিক আছে? তাহলে এর জন্য গুণিতকের ডেফিনেশনটা জানতে হবে। দেখ স্যার তোমাকে কোশ্চেন করলো যে কোনো সংখ্যা কি নিজের গুণিতক হতে পারে, তো বললে হ্যাঁ স্যার হতে পারে। তো কেন হতে পারে? তাহলে তখন তোমাকে গুণিতকের ডেফিনেশনটা বলতে হবে, এরকম দুটো এক্সাম্পল দিয়ে তোমাকে দেখিয়ে দিতে হবে। তাহলে স্যার বলতে পারবে, বুঝতে পারবে, হ্যাঁ তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার, তো কোনো সমস্যা থাকবে না। বোঝা গেল? নেক্সট এবার 6 দাগের কোশ্চেনে বলছে কোনো সংখ্যা কি নিজের গুণনীয়ক হতে পারে? তো অবশ্যই কোনো সংখ্যা নিজের গুণনীয়ক হবে। কেন হবে? গুণনীয়ক কোনগুলো? দেখো আমি 6কে কীভাবে ভাঙতে পারি? 1, 2 মানে 6কে কী দিয়ে ভাগ করতে পারি? দেখো 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই 6-এর গুণনীয়কগুলো কিন্তু এগুলো, যেগুলোকে দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, সেই সংখ্যাগুলো হচ্ছে এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক এগুলো। তাহলে 6কে তো আমরা 6 দিয়েও ভাগ করলে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তাহলে 6-এর গুণনীয়ক তো 6ও হবে। তাহলে এই হিসেবে বলতে পারি যে কি কোনো সংখ্যা নিজের অবশ্যই গুণনীয়ক হবে, ঠিক আছে? দেখো কিছু এই কোশ্চেনগুলো কিন্তু আমার আগের সেটে ছিল না, এগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে। তারপর বলছে আয়তক্ষেত্রকে কি বর্গক্ষেত্র বলা যায়? তার জন্য তোমাকে জানতে হবে কিন্তু আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ডেফিনেশনটা ভালো করে জানতে হবে। আমি আগের সেটা দেখবে বলেছিলাম বর্গক্ষেত্র কি রম্বস বলা যায়, তারপরে সামন্তরিককে কি আমি আয়তক্ষেত্র বলতে পারবো। তো এইভাবে কিন্তু জ্যামিতির কিছু কোশ্চেন করছে, যার জন্য তোমাদেরকে ওগুলো দেখে রাখতে হবে। আমার আগের ভিডিওতে কিছু কোশ্চেন আছে, সেগুলো দেখে নিতে পারো। এবার এটার ক্ষেত্রে কী হবে দেখো, আয়তক্ষেত্র কাকে বলা হয়? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দেখছি এই বাহুটা আর এই বাহুটা সমান সমান্তরাল হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান সমান্তরাল হবে, আর দুটো বাহুর সমন্বিত কোণ 90 ডিগ্রি হবে বা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে? আর বর্গক্ষেত্রের সংজ্ঞাটা কি? যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান আর দুটি বাহুর সন্নিহিত কোণ 90 ডিগ্রি বা প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। এবার আয়তক্ষেত্রকে কি বর্গক্ষেত্র বলতে পারবো?
দেখো আয়তক্ষেত্রে কিন্তু কোথাও বলা নেই যে চারটে বাহুই সমান হতে হবে, বলা আছে বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে যদি চারটে বাহু সমান না হয় তাহলে সেটা বর্গক্ষেত্র হবে না। কিন্তু বর্গক্ষেত্রকে কি আয়তক্ষেত্র বলতে পারবো? দেখো বর্গক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্রের ডেফিনেশন কী ছিল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দেখো বর্গক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, ঠিক আছে। তাহলে সেই হিসেবে কিন্তু আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলতে পারবো, কিন্তু আয়তক্ষেত্রকে সবসময় আমরা বর্গক্ষেত্র বলতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে বর্গক্ষেত্র হতে পারে যখন এর চারটে বাহু সমান হয়ে যাবে। বোঝা গেল? তো এই টাইপের কোশ্চেনগুলো জানার জন্য তোমার জ্যামিতির বিষয়গুলো ভালো করে জানতে হবে। আগের ভিডিওটা দেখে নিও, সেখানে অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে। ভগ্নাংশ কিভাবে বোঝাবে, এই জিনিসগুলো তোমাকে ডেমো দেওয়ার জন্য বলছে। যে কোশ্চেন করতে করতে তোমাকে বলছে যে তুমি তো ক্লাস নিতে গেলে একটা বাচ্চাকে যখন তুমি ভগ্নাংশ প্রথম শেখাবে, তো তাকে কিভাবে শেখাবে সেটা তুমি বোর্ডে গিয়ে ভালো করে বোঝাও। তো এটাই কিন্তু তোমার ডেমো হয়ে যাচ্ছে। তাই এটা ভগ্নাংশ কিভাবে বোঝাবে, এই কোশ্চেনের অ্যান্সারটাও আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আমি লিঙ্ক তো অবশ্যই দিয়ে দেবো, তোমরা দেখে নেবে ওখান থেকে। কারণ এখানে বললে আবার লেন্দি, যেটা আমি একবার বলে দিয়েছি সেটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো এখানে বারবার একই জিনিস বারবার বলার কোনো মানে হয় না। আমি জাস্ট কোশ্চেনটা রিপিট করেছি, কারণ এই কোশ্চেনগুলো বারবার ধরা হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। নেক্সট, যোগ কিভাবে বোঝাবে, এটাও ডেমোতে ধরা হচ্ছে, ঠিক আছে। তাহলে যোগ কিভাবে বোঝাবে, তোমরা যারা ডেমো প্রস্তুত করছো তারা তো অনেক এখন যারা প্রাইমারি প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কমন ডেমোর জন্য, যে যোগ কীভাবে বোঝাবে, বিয়োগ কীভাবে বোঝাবে। তো আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা এভাবেও বলতে পারো, তোমরা নিজেরা যেভাবে তৈরি করেছো সেভাবে বলতে পারো। এই কোশ্চেনগুলো করা হচ্ছে ডেমোতে, এগুলো ডেমো হিসেবে নেওয়া হচ্ছে। তো এগুলোর জন্য কি ফুল দিয়ে কোনো কিছু বোঝাতে পারো, বা স্কুলের ছাত্রদেরকে টিএলএম হিসেবে বোঝাতে পারো, বা কোনো দেশলাইয়ের কাঠিকে টিএলএম হিসেবে বোঝাতে পারো। যে আমি যদি আমি 3 + 2 এটাকে বোঝাতে চাই স্যার, তাহলে আমি কি করব, বা যেভাবে ডেমো ক্লাস প্রিপারেশান নিয়েছো সেভাবে বলতে পারো যে 3 + 2 এটা যোগ করার জন্য আমি 3টে দেশলাইয়ের কাঠি প্রথমে এক জায়গায় রাখব, তারপরে পাশে আরও 2টো দেশলাইয়ের কাঠি রাখবো, রেখে কি বলবো ছাত্রদেরকে বা ওদেরকে গুনতে বলবো, দেখো তো টোটাল কতগুলো দেশলাইয়ের কাঠি আছে। তাহলে ওরা গুনে বলবে স্যার এখানে 5টা দেশলাইয়ের কাঠি আছে। তাহলে দেখো 3টে দেশলাইয়ের কাঠি যোগ করে সঙ্গে 2টো দেশলাইয়ের কাঠি যোগ করলে কত হচ্ছে 5। তাহলে 3 আর 2 এর যোগফল কিন্তু 5, ঠিক আছে। এভাবে হয়ে গেল। বা ছাত্রদেরকে যে আমি 3জন ছাত্রকে আমি ডাকবো যে তোরা এদিকে আয়, তাদেরকে তিনজনকে লাইন দিয়ে দাঁড় করাবো, আর 2জন ছাত্রীকে ডাকবো, ডেকে তাদেরকে একই লাইনে দাঁড় করাবো। এবার বাকিদেরকে গুনতে বলবো কজন আছে এখানে টোটাল, তারা গুনে বলবে যে এখানে 5 জন আছে। তাহলে আমি বুঝিয়ে বলবো যে তাদেরকে যে দেখো এরকম 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হয়। এইভাবে আমি যোগগুলোকে বোঝাবো। যে কোনো একটা এক্সাম্পল বা টিএলএম ইউজ করে তোমরা এইভাবে বলতে পারো। যেহেতু তোমাদের ওখানে কোনো টিএলএম থাকবে না, তো এইভাবে এক্সাম্পলের মাধ্যমে বা কাঠির ছবিগুলো এঁকে বোঝাতে পারো। এবার গেল বিয়োগ করা। একইভাবে যে আমি দেখছি 5 - 2 আমি এটা বিয়োগ করা ওদেরকে শেখাবো বাচ্চাদেরকে। তাহলে কি করো, 5টা দেশলাইয়ের কাঠি আমি নেব, নিয়ে তার থেকে আমি 2টো দেশলাইয়ের কাঠিকে আমি বাদ দিয়ে দেব। তাই যেহেতু 2টো দেশলাইয়ের কাঠি বিয়োগ করা মানে সবসময় বাদ দেওয়া, তাহলে 2টো দেশলাইয়ের কাঠি যদি এর থেকে বাদ দিয়ে দিই তাহলে আর কটা দেশলাইয়ের কাঠি পড়ে আছে দেখো 3টে। তাহলে এই যে 5-এর থেকে 2 বিয়োগ করা মানে 5-এর থেকে 2 বাদ দেওয়া মানে কি হবে, সেটা 3 হবে। এইভাবে বোঝাতে পারবে। আর যারা ডেমো প্রিপারেশান করেছো এগুলোর উপরে, তারা তো আরও সুন্দর ভালোভাবে তৈরি করেছো, তারা সেইভাবে বলবে। আমি জাস্ট একটা ধারণা দিলাম, তো তোমরা সেভাবেই এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে গুছিয়ে বলতে পারো, ঠিক আছে। আর লাস্ট একটা কোশ্চেন যেটা খুব কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে স্থানীয় মান কিভাবে বোঝাবে, ঠিক আছে। এটাও ডেমোর মধ্যে চলে যাচ্ছে। তা স্থানীয় মান কিভাবে বোঝাবে, এটা বোঝাতে গেলে একটু লেন্দি হয়ে যায়। 5-7 বা 10 মিনিট 5-7 মিনিটে একটা ভিডিও তোমাদেরকে দিতে হবে, তার জন্য আলাদা করে। তো এর মধ্যে আমি দিতে চাইছি না। যদি কারণ মনে হয় যে অনেকে দেখো ডেমো তৈরি করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এসবগুলো তৈরি করা আছে,
যদি কারোর সমস্যা থাকে যে না আমি স্থানীয় মান কী করে বোঝাবো, সেটা আমার এখনও তৈরি নেই বা আমার তৈরি করা নেই, বুঝতে পারছি না কীভাবে তৈরি করব, তো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি 5-7 জন আমাকে অন্তত কমেন্ট করো স্যার স্থানীয় মানটা কীভাবে বোঝাবো তার একটা ভিডিও অন্তত দিয়ে দিন, 5-7 জন কমেন্ট করলেই আমি দিয়ে দেবো। আরও 1-2 জন কমেন্ট করলে দেবো না, ঠিক আছে? তো যদি দরকার পড়ে তাহলে দেবো, নইলে ফালতু ভিডিও আনার কোনো দরকার নেই। তো এটা যদি কারোর দরকার পড়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে এটার উপরে একটা ভিডিও আনতে। তো আমি তোমাদেরকে সুন্দর করে একটা 5-7 মিনিটের মধ্যে একটা সুন্দর ডেমো তৈরি করে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত থাক। ম্যাথের উপরে যদি আরও নতুন কোনো কোশ্চেন পাই সেগুলো আমি দিয়ে দেবো। আর দেখবে অলরেডি 3-4টে ভিডিও চলে এসছে, কেমন ধরনের কোশ্চেন করা হচ্ছে ওভারঅল পেডাগোগির ওপরে বা ম্যাথের ওপরে, সবগুলো দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু বলছে যে হ্যাঁ এগুলোর ওপর থেকেই অনেকগুলো কোশ্চেন আমি কমন পেয়ে গেছি বা তাদের চেনা পরিচিত কমন পেয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা এগুলো দেখো। মেনলি তোমরা যদি যতটা দেখে যাবে, যতটা মাইন্ডটাকে প্রিপারেশান নিয়ে যাবে, তত কিন্তু তোমার ইন্টারভিউটা ভালো হবে। তো এগুলো দেখতে থাকো। আমি আরও নতুন কিছু কোশ্চেন পেলে বা জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর যারা নতুন টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।